সুপ্রভাত সকলকে। ডেলভ ইনটু দি পাস্ট উইথ সংযুক্তা চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আরেকবার ফিরে এলাম এবং অত্যন্ত চর্চিত একটি বিষয় নিয়ে, যেটি পশ্চিমবঙ্গের বর্তমান রাজনীতি জগতে এবং সমস্ত সকল সমাজ গণমাধ্যমে যেটি এখন খুব চর্চিত বিষয়, সেটি হচ্ছে এসএসসি স্ক্যাম 2016। আমার টাইটেলটা দেখি আপনারা বুঝতে পেরেছেন, আমি শুধু এসএসসির কথাই এখানে বলবো না, তার সঙ্গে প্রাইমারি এবং সবথেকে বেশি আমার লক্ষ্য থাকবে সিএসসি নিয়ে বলার জন্য। কলেজ সার্ভিস কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশন, এই দুটো সেক্টরকেও আপনাদের সামনে তুলে ধরা। এবং আমি আমার আগের কয়েকটা ভিডিও, তো কারণ যেহেতু নিজে আমি সিএসসি একবার দিয়ে দিয়েছি এবং পিএসসিও একবার দিয়েছি এবং আমার অভিজ্ঞতা আমি অলরেডি শেয়ার করেছি, সেই বিষয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্যই আজকের এই ভিডিওটা। বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্যের যা অবস্থা, 2011-তে আমরা যে রাজ্য সরকারকে মাননীয়াকে এনেছি পরিবর্তনের মধ্য দিয়ে, আমরা ভেবেছিলাম যে 35 বছরে সরকারের যে সংগঠনমূলক কার্যকলাপ, যেমন সিপিআইএম সরকারের, সেটি শেষের দিকে যখন কিছু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত নেতিবাচক কার্যকলাপ, বিশেষ করে সিঙ্গুরটা নিয়ে যেটা হলো, তারপর 35 বছরের সেই রাজত্বকে ফেলে দেওয়ার জন্য আমরা একটি নতুন রাজনৈতিক দলকে আমাদের প্রশাসক হিসেবে বেছে নিয়েছিলাম। কিন্তু 2025-এ দাঁড়িয়ে 14 বছরের একদম 14 বছরের মাথায় আমরা দাঁড়িয়ে আছি এবং আমরা আমাদের প্রত্যেকের সিদ্ধান্তকে আমরা রিভিউয়ের মাধ্যমে ভাবছি যে কত বড় একটা ভুল সিদ্ধান্ত সেই দিন আমরা নিয়েছিলাম। হতে পারে সেই সময় হয়তো ভুল মনে হয়নি, কিন্তু একটা কথা, কোনো রাজনৈতিক দলকে 5 থেকে 10 বছরের বেশি কোনো রাজ্যের ক্ষমতায় কোনো রকমেই রাখা উচিত নয়, কারণ তারা রয়ে যায় তখনই তারা কিন্তু তাদের স্বেচ্ছাচারিতা কিন্তু করতে শুরু করে। যেমন আজকে তার ফল আমরা দেখতে পাচ্ছি 2016 স্কুল সার্ভিস কমিশন এসএসসি। একটা প্রবাদ আমি ছোটো থেকেই শুনে আসছি আমার বাড়িতে, এবং দেখবেন সমস্ত বাড়িতে যে সরকারি চাকরি পেয়ে গেলে সেই সরকারি চাকরি চলে যাওয়াটা কিন্তু একটা বড় ব্যাপার, মানে যাই না, কঠিন, পাওয়ার থেকে চাকরি চলে যাওয়াটা কঠিন। কিন্তু পশ্চিমবঙ্গে বসে এখন মনে হচ্ছে সরকারি চাকরি চলে যাওয়াটা কোনো ব্যাপারই নয়। এত দুর্নীতিমূলক কর্মকাণ্ড এই রাজ্য সরকার, বর্তমান রাজ্য সরকার করে চলেছেন এবং করে চলার পরও তার অত্যন্ত কনফিডেন্ট যে আমরা করে চলেছি। এবং শুধু রাজ্য সরকারকে আমি বলবো না, তার সঙ্গে যারা সমস্ত শাখা প্রশাখা জড়িত রয়েছেন, যারা ইন্টারভিউ বোর্ডে থাকেন, তারা হয়তো একসময় সিপিএমের হয়ে দালালি করেছেন, এখন তারা আবার তৃণমূল কংগ্রেসের হয়ে করছেন, ভবিষ্যতে যদি বিজেপি আসে হয়তো তাদের হয়েও করবেন, কারণ তাদের চরিত্রটা কিন্তু একই, তাদের চরিত্রটাকে আপনারা পাল্টাতে পারবেন না। একটা প্রবাদ আছে যে কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না, ঠিক তেমনি ক্ষেত্রে তাদের চরিত্র কিন্তু আপনারা পাল্টাতে পারবেন না। সে যে দলেই থাকুক, তারা কিন্তু সেই দলের হয়েই কিন্তু কাজ করবে। তারা শুধু চেনে পয়সা, তাদের কোনো রকম ইডিওলজিক্যাল সেন্স তো নেই, তারা শুধু জানে যে নিজেদের পকেট ভরতে। যারা ইন্টারভিউ বোর্ডে থাকে এবং যারা এই সমস্ত কর্মকাণ্ডে যুক্ত, তাদের আমি জানি না যে তাদের বড় হওয়া আপব্রিঙ্গিং কোন পরিবার থেকে তারা উঠে এসেছেন, যে সরকার যদি দুর্নীতির সঙ্গে তাদেরকে যুক্ত হতে বলে থাকে, তাদেরকে টাকা দেয়, তারা কিন্তু সেই টাকা মেরে সেই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যায় এবং তারা ভেবেছিল তারা খুব সহজেই পার পেয়ে যাবে, কিন্তু এসএসসিটা সেক্ষেত্রে কিন্তু তারা পারল না এবং বিশাল বড় একটা স্ক্যাম আমাদের সামনে এসে পড়লো এবং প্রায় 25,700 কত অ্যাপ্রক্সিমেটলি 26 জন কিন্তু কোনো রকম সব রকমের তারাতে চাকরি থেকে বঞ্চিত হলো, সব রকমের সুবিধা মাইনে থেকে তারা বঞ্চিত হলো। সুপ্রিম কোর্ট কিন্তু কোনো রকমের বললেন যে ঠিক আছে, টেম্পটেড অ্যান্ড নন টেম্পটেড ক্যান্ডিডেট আছে, কিন্তু তারা কিন্তু এসএসসিকে বারবার সেই লিস্টে চাওয়া সত্ত্বেও এসএসসি দিচ্ছে না এবং এখন তারা রিভিউ পিটিশনে যাচ্ছে। তাহলে এত সময় তো নষ্ট করার কোনো কারণই ছিল না। যদি তাদের সদিচ্ছা থাকতো তারা দিয়ে দিত, কিন্তু সদিচ্ছা নেই। কারণ আর আমাদের মাথায় রাখতে হবে, সুপ্রিমও যে এই বিষয়ে কিছু জানতেন না, এটা অত্যন্ত ফালতু এবং একটা মিথ্যাচার। উনি সবই জানতেন, তাই জন্য ওনার ভাষণ ইত্যাদি ইন্ডো স্টেডিয়ামে যখন উনি ডাকেন, উনি কিন্তু বারবার বলছেন বাকিদেরও দেখবো। তাহলে আপনি কাদের পিঠ বাজাচ্ছেন মাননীয়? আপনি বাকিদের মানে আপনি চোরেদের সাথে, তাহলে আপনাকে যে উদ্দেশ্যে আনা হয়েছিল, আপনি তো 360 ডিগ্রি উল্টে গিয়ে পুরোপুরি চোরেদের হয়ে গলা মেলাচ্ছেন। তাহলে মানুষ ইতিহাসে আপনাকে কী হিসেবে মনে রাখবে? সাদ্দাম হোসেন হিসেবে আপনাকে মনে রাখবে, না ওসামা বিন লাদেন হিসেবে আপনাকে মনে রাখবে? কারণ হিটলারের সাথে আপনার তুলনা অনেকে করছেন, আমি এটা করতে নারাজ, কারণ হিটলারও তবু একটা শীত দ্বারা ব্যাকগ্রাউন্ড, ট্রেডিশনাল, তার পরিবারে বেড়ে ওঠা, তার শিক্ষা ছিল, কিন্তু আমার তো মনে হয় আপনার শিক্ষার অভাব রয়েছে।
নয়তো এত কিছু হয়ে যাওয়ার পরও আপনি কিন্তু কিছু করছেন না। সেই রকমভাবে প্রাইমারি সেক্টরেরও কিন্তু ৬২,০০০ জব চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই কেস অত্যন্ত দ্রুততার সঙ্গে এগোচ্ছে। জানি না তারপর স্কুলগুলোর কী অবস্থা হবে। এমনিতেও উনি যাচ্ছেন সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যায়, যাতে প্রাইভেট স্কুলগুলো থেকে উনি একটা বড় পরিমাণে কাটমানি পান, তাই উনি জানেন যে সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাক। আর উনি এক্ষেত্রে একটা নতুন ফোন দিয়ে এঁটেছেন, কারণ উনি ভাবছেন যদি আমি শিক্ষকদের ভলেন্টারির মাধ্যমে বা সিভিক হিসেবে রেখে দিই, তাহলে আমাদের ডিএ, এইচআরএ বা পিপিএফ এই বাকিগুলো দিতে হবে না, অনেকটাই টাকা ওনারা বেঁচে যাবে এবং আবার ওনারা ওনাদের নিজেদের পকেট ভরাবেন। কলেজ সার্ভিস কমিশন, এটা আরও বড় বড় রাঘব বোয়ালদের জায়গা। আমি দেখেছি যারা কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ বোর্ডে থাকেন তারা সিপিএমদের সময়ও বোর্ডে থাকতেন। এখনও সিপিএমদের সময় যখন বোর্ডে ছিলেন তখন সেই দলের হয়ে গুণগান গিয়ে তারা তাদের ঝোল টেনেছিলেন। এখন যারা থাকেন তারা তৃণমূলের হয়ে ঝোল টানেন। তারা কিন্তু নিজেরাই অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় এবং তারা কলেজে পড়ান, কিন্তু তাদের নৈতিক চেতনার কিন্তু তারা বড় বড় গবেষণাপত্র লিখেন, বড় বড় ইন দ্য সেন্স কোট অ্যান্ড কোট, যে গবেষণাপত্রে কিন্তু আমরা বুঝতেই পারি সেই গবেষণাপত্র পাঠ করে সেখানেও কিন্তু তারা চুরি করে লিখেছে। সুতরাং তাদেরও যে কতটা শিক্ষাগত যোগ্যতা এবং তারাও যে কতটা স্বচ্ছ সেই বিষয়ে সন্দেহ আছে, কিন্তু তারা কিন্তু সিএসসিতে বিশাল স্ক্যাম করেছেন এবং বেশ ভালো পরিমাণে কথিত। এবার অনেকে আমাকে বলবেন আপনি তো শুনেছেন, আপনার কাছে প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। 20-30 লাখ টাকা নিয়ে তারা কিন্তু চাকরি দিয়েছেন। শুধু এমএ পাস, তার এমফিল নেই, বা শুধু এমফিল, কোনো পিএইচডি করছে না, পিএইচডি নেই, এবং যে বিষয়ে এমফিল করেছেন সে দুর্বোধ্য সে এমফিল, কিন্তু এই স্ক্যাম তারা করে গেছেন। ইন্টারভিউ বোর্ড থেকে বেরিয়ে এসে ফোনে একজনকে বলছেন তোমার ক্যান্ডিডেটকে পাঠিয়ে দাও। নৈতিক যে অবনতি আপনাদের এবং সমগ্র পশ্চিমবঙ্গবাসীর শুরু হয়ে 2011 থেকেই হয়েছিল, সেটা কিন্তু আপনারা 2015 মানে 2025 14 বছর বাজে বুঝতে পারছেন, কিন্তু এখন সংশোধন করার কোনো জায়গা নেই। একটা পুরো প্রজন্মকে আপনারা নষ্ট করে দিচ্ছেন। অনেকে বড় বড় ফেসবুকে পোস্ট দিচ্ছেন যে আমাদের দুঃখ হচ্ছে। যারা দিচ্ছেন তারা আবার কিন্তু ইন্টারভিউ বোর্ডে থাকেন, এসএসসি ইন্টারভিউতে থাকেন, প্রাইমারি বোর্ডে থাকেন, সিএসসি বোর্ডে থাকেন, কিন্তু তারা কি নিজেদেরকে সংশোধন বা শোধরাচ্ছেন? তারা তো সেইটা করছেন না। তাহলে তারা কেন সরকারের এরকম জেদ মেনে নেবেন যে হ্যাঁ সরকার থেকে তাঁবেদারি আসছে, আমি তাদেরকে বসিয়ে দেবো চাকরিতে? যোগ্যতার আমি কোনো রকম সম্মান করব না। নিজেদেরকে একটু পাল্টান। নয়তো বুঝতে পারছেন না, আপনারা আজকে হয়তো ভালো আছেন, ভবিষ্যতে হয়তো আপনারা ভালো থাকবেন না, হয়তো আপনাদের সাথেও তেমন প্রচণ্ড কিছু খারাপ হয়ে যাবে, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে আপনারা হয়তো পাবেন, যা ঈশ্বর অবশ্যই আছেন, ঈশ্বর প্রত্যেককেই তার ফল কিন্তু নির্দিষ্ট সময়ে দেবেন। এতটা পাপ কিন্তু ঈশ্বরও সহ্য করে না। হয়তো এমনভাবে আসবে তখন আপনারা ভাবার সময়ও থাকবে না। তাই একটা কথাই সবাইকে বলতে চাই, প্রত্যেকে জাগ্রত হন, নিজেদের নৈতিক চেতনাকে জাগ্রত করুন। অনেক তো পয়সা মারলেন, এবার নিজেদের নৈতিক চেতনাকে জাগ্রত করুন এবং আসুন যে 2026-এ অত্যন্ত দৃষ্টান্তমূলক একটা গঠনমূলক পরিবর্তন আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আনি। যদিও জানি বিরোধী দল হিসেবে এমন কোনো দল এখন আমাদের নেই যেখানে যারা কনস্ট্রাকটিভ কাজে মন দেবে, কারণ যে সমস্ত রাজনৈতিক দলগুলো এই সমস্ত চাকরিহারাদের পাশে দাঁড়িয়েছে তারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য দাঁড়িয়েছে। সুতরাং এমন কোনো রাজনৈতিক দলকে যদি আমরা এনেও থাকি, যেহেতু উই ডোন্ট হ্যাভ এনি অপশন রাইট নাও, তাদেরকে যাতে 5 বছর থেকে 10 বছরের বেশি আমরা ক্ষমতায় না রাখি, কারণ তাহলে তারা বুঝতে পারবে যে রাজ্যবাসী বুঝে গেছে আমাদের ট্রিক। 5 থেকে 10 বছরের বেশি আমাদের ক্ষমতায় রাখবে না। এইভাবে 5 থেকে 10 বছর অন্তর অন্তর আমরা সরকার পরিবর্তন করি, নয়তো পশ্চিমবঙ্গে আর কোনো রকম গভর্নমেন্ট সেক্টরের জব হয়তো ভবিষ্যতে আপনারা পাবেন না। আমরা তো অত্যন্ত বুঝতেই পারছেন যে অবস্থায় রয়েছে, আপনারাও ভাবেন না। শিক্ষা যেটা সবথেকে মেরুদণ্ড একটা দেশের, একটা রাজ্যের, শিক্ষা স্বাস্থ্যকে পুরোপুরি এই সরকার ডুবিয়ে দিয়েছে। তাই এখনই যদি আমরা পরিবর্তন না করি 2026-এ, তাহলে কিন্তু আর কোনো ভবিষ্যৎ পরিবর্তনের ক্ষেত্রে কোনো উন্নয়নমূলক গঠন বা হবে না। এমনিতেই আমরা ভেন্টিলেশনে ঢুকে গেছি, এরপর শুধু আপনার মর্গে ঢোকা বাকি থাকবে। তাই আমি সবাইকে অনুরোধ করব যে 2026-এ যাই ঘটুক না কেন, যে রাজনৈতিক দলই আসুক না কেন, পরিবর্তন হওয়া একান্ত দরকার, পরিবর্তন মাস্ট। কিন্তু যে রাজনৈতিক দলই আসুক না কেন তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, বাবা তুমি কিন্তু 15-25 বছরের জন্য আসছো না, তুমি যদি সঠিক কাজ করো তবেই তুমি 5 বছর থাকবে, আর যদি ভালো কাজ করো 10 বছর, কিন্তু 10 বছরের বেশি কিন্তু তুমি থাকবে না। এই ধরনের প্রতিশ্রুতি
নিজেদের মাথায় রাখুন এবং এগিয়ে চলুন। এবং সেই সমস্ত চাকরিহারাদের প্রতি আমার সহানুভূতি রয়েছে, কারণ আমরাও সেই একই অবস্থার মধ্যে দিয়ে রয়েছি। কোনো রকম সরকারি যে লুক্রেটিভ যে জবগুলোকে দ্য মোস্ট প্রেস্টিজিয়াস জব বলা হতো, সেই শিক্ষার জগৎ আজকে অন্ধকারে নিমজ্জিত। তাই জন্য আমরা চাইছি 26,000-এর মধ্যে যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের কিন্তু সরকার চাকরি ফিরিয়ে দিক ইমিডিয়েটলি, নয়তো অবশ্যই তা আপনারা খবর দেখছেন, বুঝতেই পারছেন রাজ্যের পরিস্থিতি কোন দিকে এগোতে চলেছে। প্রত্যেকে সচেতন থাকুন, সাবধানে থাকুন, আর 2026-এ এবারে পরিবর্তন কিন্তু অবশ্যই আনবে। অসংখ্য ধন্যবাদ।